আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু মডার্ন ওয়েব এর অ্যাঙ্গুলার.js পার্টে আপনাকে স্বাগতম। এই পার্টে আমরা অ্যাঙ্গুলার.js স্ক্র্যাচ থেকে মোটামুটি লেভেল পর্যন্ত আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো আমরা দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। টু ডু দ্যাট আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। ASP.NET নাম দিচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশন 2, কিপ ইট ইন দিস ওয়ে, press OK. প্লিজ এমটি অ্যাপ্লিকেশন যেটা সেটা নিব এবার আমরা, কারণ আমরা খুব স্ক্র্যাচ থেকে ফাইলগুলো এবং কোডগুলো করব, এই জন্য আমরা কোনো আলাদা এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক বা টেমপ্লেট ইউজ করব না। সো এমটি, নো অথেন্টিকেশন, কোনো চেকবক্স নাই, প্রেস OK। অ্যাঙ্গুলার.js নিয়ে কাজ করতে গেলে আসলে আমার লাগবে এটা অ্যাঙ্গুলার.js ফাইল। So AngularJS ফাইলটা আমি কিভাবে পাবো? Just go to angularjs.org, press download। এখানে সে আপনাকে বলবে যে আমি কোনটা চান। যেহেতু আমরা স্টেবল ভার্সন নিয়ে কাজ করব, সো এটা সিলেক্ট করাই আছে আমার। আমি জাস্ট প্রেস ডাউনলোড। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অলরেডি করা আছে আমার, সো আমি এই জন্য ডাউনলোডটা করলাম না। এরপর এই ফাইলটা কপি করে আমরা আমাদের এখানে নিয়ে আসব। সরি, আমার ডাউনলোড করাই ছিল। ওকে, সো ফাইলটা কপি করলাম। কপি করে আমরা আমাদের প্রজেক্টে আসলাম। প্রজেক্ট সিলেক্ট করা আছে, কন্ট্রোল দিয়ে ভি। সো কি হলো, আমার প্রজেক্টে আসলে অ্যাঙ্গুলার.js ফাইলটা অ্যাড করা হয়ে গেল। হোয়াটস নেক্সট? একটা ফাইল HTML অ্যাড করা, অ্যাড HTML, জাস্ট নাম দিচ্ছি ফার্স্ট পেজ ডট HTML। ইটস আওয়ার ফার্স্ট পেজ। আচ্ছা, অ্যাঙ্গুলার.js নিয়ে কাজ করতে গেলে খুব প্রথমে যেটা জানতে হবে অ্যাঙ্গুলার.js এর স্ট্রাকচারিং মডেল, এটা আসলে কিভাবে কাজ করে। আপনি যখন এই পেজটাকে অ্যাঙ্গুলারিফাই করতে চান, সো আপনাকে যেটা, ইটস দ্য টার্ম অ্যাঙ্গুলারিফাই আই ইউজ সামটাইমস। সো প্রথম কথা হচ্ছে এই পুরো HTML-টাকে আসলে বলা যে তুমি হচ্ছ ng অ্যাপের আন্ডারে, এবং টাইটেলের নিচে আমরা আমাদের অ্যাঙ্গুলার.js ফাইলটা নিয়ে আসবো। স্টেপ 2। এরবার কি হচ্ছে, এই অ্যাঙ্গুলার.js ফাইল দেখতেছে যে এই পুরো পেজটা ng অ্যাপ, দ্যাট মিনস তার ডিফল্ট বিল্ট ইন যে অ্যাপ স্ট্রাকচার সেটা দিয়ে সে ম্যানেজ করবে। তার মানে কি আসলে? তার মানে হচ্ছে যদি এখন ইভেন এখানে আমরা উইদাউট প্লাম্বিং এনি ফার্দার কোড আমরা কাজ শুরু করি, ধরেন ইনপুট টাইপ টেক্সট, এবং সেই লেখাটা যদি আমরা একটা স্প্যানে দেখাইতে চাই, সো হোয়াট শুড উই ডু? অ্যাঙ্গুলার.js এ ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করব, for input we will use ng model এবং একটা variable name, আর to display value in read only tag we will use, লিখে রাখতেছি জাস্ট আপনাদের মুখস্থ করানোর জন্য, we will use just double bracket। সো এখানে যেহেতু আমরা এখন একটা ইনপুট নিব, সো উই শুড রাইট ng মডেল। আচ্ছা, বাট মডেল তো হচ্ছে কি আমি ডিফাইন করলাম, বাট ভেরিয়েবল লাগবে একটা। সো ভেরিয়েবল দিলাম হচ্ছে নেম, এবং এই স্প্যানের ভিতরেও আমরা দেখাবো। সো এখানে আমরা দেখাই দিলাম নেম। জাস্ট রিড অনলি, এটা জাস্ট এমনি লেখা হিসাবে আছে, এটা কোনো মিনিং বহন করে না। মিনিং বহন করে হচ্ছে এই ইনপুট এবং সেই স্প্যান। আমি তাই দুটো ফেলে দিচ্ছি। ওকে, so let's run it।
রান করার জন্য সবচেয়ে সহজ ওয়ে, ফার্স্ট পেজে রাইট ক্লিক, ভিউ ইন গুগল ক্রোম, সো দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট বক্সে যা যা লিখতেছি আমি সেই লেখাগুলো আমার এখানে চলে আসতেছে। তার মানে কি? তার মানে আসলে এইখানে যে ভেরিয়েবলের মধ্যে ডাটাটা রাখছি সেই ভেরিয়েবলটাই তো আমরা আসলে এখানে শো করাচ্ছি। সো ভেরিয়েবল সেম হয়ে যাওয়ার ফলে AngularJS two-way ডাটা বাইন্ডিংটা করে ফেলে। সো whenever you change something, the implication will affect all of the references. আচ্ছা, এটা তো হলো জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড এমএচআর টাইপ জিনিস, বাট হাউ, কিভাবে কাজটা হচ্ছে? ওকে, যেটা হয় AngularJS যখন রান করে সে পুরো পেজটাকে তার আন্ডারে নিয়ে নেয় এবং অন্যান্য যে কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক বা আমরা যে লাস্ট পর্বে দেখছিলাম যে আমরা যদি এই কাজটাই করতে যেতাম আমাদের কি করা লাগতো? ফার্স্টে আমাদের এই টেক্সট বক্সটা ধরা লাগতো, টেক্সট বক্সটা ধরতাম, ট্যাগটা ধরতাম, ধরার পরে আমরা ভ্যালুটা ধরতাম। সো ফার্স্ট আমরা ট্যাগটা ধরতাম, সেই ট্যাগের তারপরে ভ্যালু ধরতাম, তারপরে আমরা সেই স্প্যানের ট্যাগটা ধরতাম, সেই ভ্যালুটা তারপরে এখানে সেট করতাম। বাট চিন্তা করে দেখেন, আপনার যদি একটা বড় প্রজেক্ট হয়, সেই প্রজেক্টে যদি এরকম প্রচুর কাজ থাকে, যোগ করা, বিয়োগ করা, ভ্যালিডেশন করা, তারপর হচ্ছে লুপ চালায় দেখানো, সো প্রত্যেকটা বার আপনাকে কিন্তু এই দুইটা কাজ করতেই হচ্ছে। একটা হচ্ছে ট্যাগটা ধরতে হচ্ছে document.getElementById দিয়ে, অথবা আপনাকে কি করতে হচ্ছে? অন্য কোনো ওয়ে বের করতে হচ্ছে। বাট ইটস নট এ গুড ওয়ে, বিকজ একটা 100 লাইনের প্রজেক্টে যদি আপনার 30 থেকে 40 লাইন খালি এরকম ধরতেই হয়, এটা প্রোডাক্টিভিটি প্রচণ্ড রিডিউস করে দেয়। সো অ্যাঙ্গুলার কি করে? এই রেন্ডারিংগুলা সে নিজের মতো করে করে। সো সে এটা কম্পাইল করে রাখে পুরো পেজটাকে, এবং যখনই আপনি কোথাও কোনো কিছু চেঞ্জ করেন কোনো ভেরিয়েবলে, সে ইমিডিয়েটলি সেই চেঞ্জটা অন্য সবগুলো রেফারেন্সে সে পাঠায় দেয়। ইট ডিরেক্টলি টক্স টু দ্য ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাহায্যে সেই কাজটা করে। ওয়েল, সবগুলো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের হেল্প নেয়, বাট সেইভাবে কাজ করে আর কি। একটা টেস্ট করি আমরা, যে এই যে এখানে আমরা কিছু একটা লিখলাম এনজি মডেলের মধ্যে, এখানে যে শো করলাম, আসলে আদৌ AngularJS কাজ করতেছে কিনা তার প্রমাণটা কি? আমরা যেটা করব, ফার্স্টে আমরা একটু দেখি, রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট। সো দেখেন এখানে আসছে এনজি মডেল ইকুয়ালস টু নেম, এবং সেই ভ্যালুটা এখানে চলে আসছে। আচ্ছা, আমি এখন যেটা করব, আমি এনজি মডেলটা সরাই ফেলব। ওকে, তার মানে এখন কিন্তু এনজি মডেল ইকুয়ালস টু এমটি। তাহলে এখন কি হবে? আমরা আমাদের ব্রাউজারে যাই, আবার রিফ্রেশ দেই, দেখেন জাভাস্ক্রিপ্ট কনসোলে কি দেখাচ্ছে? সে অলরেডি এরর দেখানো শুরু করে দিছে, বলছে যে ভাই আমি তো এনজি মডেলের এখানে কিছু পাচ্ছি না। এবং যদি আমি রান করিও লাভ নাই, কারণ দেখছেন আমি কি প্রেস করতেছি, ইট ইজ নট ওয়ার্কিং। ওয়াই? বিকজ এই যে বারবার কি প্রেস করছি, বিকজ সে এখানে আসলে এরর খাচ্ছে। সো দ্য থিং আই ট্রাই টু সে, যে এই যে মডেল বাইন্ডিং, রেন্ডারিং, এই কাজগুলা অ্যাঙ্গুলার বাই ডিফল্ট করে দিচ্ছে, আমার ম্যানুয়ালি কিচ্ছু করা লাগতেছে না ফর ম্যানেজিং দ্য ট্যাগস। সো এটা আসলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বুস্ট আপ করতেছে। আমি আমার এনজি মডেলটা আবার নিয়ে আসলাম, সেভ, রিফ্রেশ দিলাম,
ওকে, সো এবার আমি দেখি একবার। সো ইটস ওয়ার্কিং এগেইন। সো এটা তো গেল হচ্ছে কিভাবে কাজ করে AngularJS। সো সামারি, AngularJS এখানে টোটাল কোডটা কম্পাইল ফরম্যাটে রাখে। Yes, JavaScript is interpreter language, but AngularJS internally এটা কম্পাইল করার চেষ্টা করে, এবং whenever it finds an error it will throw you an exception। এবং কম্পাইল করার ফলে তার মধ্যে যে ভেরিয়েবলগুলো সে ম্যাপ করে রাখে, আপনি যখনই কোনো ভেরিয়েবলে চেঞ্জ করবেন সাথে সাথে সে অন্য সবগুলো রেফারেন্সে, আই মিন সবগুলো এই ভেরিয়েবল যত জায়গায় ইউজ করা হচ্ছে সব জায়গায় সে এটা চেঞ্জটা দেখাবে। নাও ইউ ক্যান সে যে কেন আমার AngularJS দরকার, ওয়াই, আমার তো দুনিয়া খুব ভালো চলতেছিল। আচ্ছা, ট্রেডিশনালি চিন্তা করে দেখেন তো, আপনার এই যে কাজটা করতে গেলে কি করা লাগতো? ডকুমেন্ট দিয়ে ডট দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি লিখে আইডিটা বসানো লাগতো, তারপরে ভ্যালুটা ধরা লাগতো, তারপরে এটাকে আবার নতুন জায়গায় আবার ডকুমেন্ট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরে বসানো লাগতো। যারা jQuery লাভার তারা বলবেন jQuery এটা সলভ করছে, আমরা ডলার সাইন দিয়েই করতেছি। বাট স্টিল আপনি ডলার সাইন দিয়ে করতেছেন, বাট আপনি যখন DOM, দ্যাট মিনস ট্যাগগুলো ক্রিয়েট করতেছেন, ইউ আর ক্রিয়েটিং দ্য ট্যাগস বাই ইয়োরসেলফ। বাট একটা ট্যাগ, আই মিন একটা UI এলিমেন্ট ডিরেক্টলি কোড দিয়ে অ্যাক্সেস করা, এটা আসলে একটা ডিজাইন, সফটওয়্যার ডিজাইনের একটা রুল ভায়োলেট করে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি কথাটা আবার বলি, আমাদের বিজনেস কোড দিয়ে, আমাদের কোড দিয়ে একটা UI এলিমেন্ট ম্যানিপুলেট করা, চেঞ্জ করা, যে ধরলাম ধরার পর চেঞ্জ করলাম, ম্যানেজ করা, এটা একটা সফটওয়্যার ডিজাইনিং প্রিন্সিপাল ভায়োলেট করে। ইট শুড নট বি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন আমরা উইন্ডোজ ফর্মে কাজ করতাম আমরা কিন্তু বাটন ক্লিকে কোড লিখতাম, সি শার্প কোড দিয়ে আমরা কি করতাম? টেক্সট বক্সে ভ্যালু ধরতাম, টেক্সট বক্সে ভ্যালু চেঞ্জ করতাম, গ্রিডে ভ্যালু ধরতাম। বাট দুনিয়ার হাজার হাজার লোকের প্রবলেমের ফলে, এবং যারা গুরু যারা আছেন তারা দেখছেন যে না আসলে এটা ভালো কোনো ডিজাইন না, তখন তারা একটা প্যাটার্ন নিয়ে আসছেন MVVM, মডেল ভিউ ভিউ মডেল। এটা আমরা অন্য একদিন ডিসকাস করব যদি প্রয়োজন হয়। বাট দ্য থিং ট্রাইং টু সে যে ডিরেক্টলি কোড দিয়ে একটা UI এলিমেন্ট ধরা ঠিক না। বা আপনি যদি চিন্তা করে দেখেন, যখন মাইক্রোসফটের ওয়েব ফর্ম ছিল, ওয়েব ফর্মে কিন্তু আমরা সেমভাবেই কাজ করতাম, যে আমরা হচ্ছে এলিমেন্টগুলোকে ধরে ধরে টেক্সট বক্স, টেক্সট ইকুয়ালস টু ভ্যালুগুলো ধরতাম। বাট আলটিমেটলি মাইক্রোসফটও অনেক বছর আগেই 2008-9 দিক থেকেই MVC-তে শিফট করে ফেলছে পুরোপুরি। কেন? বিকজ MVC স্টেটস দ্যাট আমাদের কোড কখনো ডিরেক্টলি কোনো UI এলিমেন্টকে ধরবে না। আই রিপিট, আমাদের কোড কোনো UI এলিমেন্টকে ডিরেক্টলি ধরবে না, আই মিন গেট এলিমেন্ট বাই আইডি করে ধরবে না। UI এলিমেন্ট তার কোডের কাছে তার ভ্যালুগুলো পাঠাবে, আমার কোড সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করবে। দিস ইজ দ্য এসেন্স অফ দ্য MVC। আমরা MVC নিয়ে কথা বলছি আগের পর্বগুলোতে, আগের সিরিজ, আগের পার্টে। সো আমার কোড শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করবে, বাট দেয়ার শুড বি সাম প্লাম্বিং কোড, সাম ফ্রেমওয়ার্ক, নট মি, সাম ফ্রেমওয়ার্ক, যে আসলে আমার ডাটাগুলো নিয়ে ভিউতে দেখাবে, ভিউ থেকে ডাটা নিয়ে আমার একসাথে দিবে। সো ইট ইজ দ্য MVC, এসেন্স অফ MVC। এবং লাস্ট বা নট দ্য লিস্ট, আপনি যদি চেক করে দেখেন সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম তারাও কিন্তু MVC-তে শিফট করছে। আমি সেটা আপনাদেরকে দেখাইছি, অ্যান্ড্রয়েড, আইফোন, মেবি এখন উইন্ডোজ ফোনও এইভাবে চলে আসছে, আমি শিওর না। সো ইউ গেট দ্য আইডিয়া। সো আসলে ট্রেডিশনালি আমরা jQuery দিয়ে আর কাজ করব না। সো আমরা এখানে কিভাবে কাজ করব? আমরা MVC ফরম্যাটে কাজ করব। এখন আমরা এই কাজটাকেই যদি MVC ফরম্যাটে করতে চাই, আমাদের কিছু প্রি নলেজ লাগবে। প্রি নলেজ মিন্স মডিউল। ধরেন এই যে
পুরো ফার্স্ট পেজ ডট এইচটিএমএল এটা যে রান হচ্ছে, অ্যাঙ্গুলার কি করে পুরোটাকে একটা মডিউলের মধ্যে নিয়ে আসে, স্কোপ মডিউলের মধ্যে নিয়ে আসে। সে বাই ডিফল্ট এটাকে এনজি অ্যাপ নামেই ডাকে। বাট যদি আমরা আমাদের নিজস্ব কোড লেখা শুরু করি, নিজস্ব বিজনেস লজিক লেখা শুরু করি, নিজস্ব কাজ করা শুরু করি, তখন আমরা কিন্তু অ্যাঙ্গুলারের ডিফল্ট এনজি অ্যাপ ইউজ করব না। আমরা যেটা ইউজ করব, তখন আমরা আমাদের নিজস্ব একটা অ্যাপ ডিক্লেয়ার করব লাইক দিস ওয়ে, এবং আমরা সেই অ্যাপের মাধ্যমে আমরা সেই মডিউলের মধ্যে আমরা আমাদের কোডগুলো অ্যাড করব। ইটস লাইক সাম কাইন্ড অফ নেম স্পেস। আমরা সি শার্পে যেমন নেম স্পেসের ভিতরে অনেকগুলো ফোল্ডার তৈরি করি, ফোল্ডারগুলোর ভিতরে ফাইল তৈরি করি। সো রুট নেম স্পেস হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে বা অ্যাঙ্গুলার ওয়ার্ল্ডে হচ্ছে এটা এনজি অ্যাপ। এনজি অ্যাপের পরের ভ্যালুটা হচ্ছে গিয়ে রুট নেম স্পেস বা মডিউল নেম। বাট এটা যে আমি লিখলাম, সেটা তো আমাকে অ্যাঙ্গুলারকে বলতে হবে যে ভাই আমার এই নামে একটা কিন্তু মডিউল আছে। সো কিভাবে লিখবো তাইলে? অ্যাঙ্গুলার ডট মডিউল। ওকে, হোল্ড অন আ সেকেন্ড, দ্যাটস ইট। নেক্সট যেটা করতে হবে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিআই। বর্তমান ওয়ার্ল্ডের যত রকমের এমাজড সফটওয়্যার ডিজাইনিং আর্কিটেকচার আসছে, টুলস আসছে, ডিআই হচ্ছে তার মধ্যে সবচাইতে পপুলার এবং খুবই ওয়েল রিনাউন্সড একটা জিনিস। ধরেন আপনি সি শার্পের একটা কোড লিখছেন, আরও মনে করেন আপনার হাতে স্টুডেন্ট, কোর্স এবং ডিপার্টমেন্ট, যেটা নিয়ে আমরা কাজ করছি, এই তিনটা ক্লাস আছে। এখন আপনার কাছে কেউ যদি বলে যে স্টুডেন্টের একটা অবজেক্ট দাও, তো আপনি দিতে পারবেন না, আপনার হাতে তো স্টুডেন্টের ক্লাস আছেই। সো আপনি কি করবেন? স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট রিটার্ন এস। আমি একটু, যদিও এখানে লিখলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আমি এইখানে লিখি। সো ধরেন আপনার হাতে স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট তৈরি করলেন, এরপর যদি আপনি রিটার্ন এস করে দেন, তার মানে কি হলো? আপনি আসলে একটা স্টুডেন্টের অবজেক্ট ফেরত পাঠাচ্ছেন। এবার ধরেন এখানে আপনি উপরে একটা ইফ এলস লিখছেন, ইফ ইনপুট ইকুয়ালস টু স্টুডেন্ট, তাহলে যে কোডটা হবে এরকম, এলস রিটার্ন নাল। সো কেউ যদি আপনাকে স্টুডেন্ট একটা স্ট্রিং পাঠায়, আপনি একটা স্টুডেন্টের অবজেক্ট ফেরত পাঠাচ্ছেন, নাহলে আপনি নাল পাঠাচ্ছেন। আসলে এই ধরনের কাজ আমরা ম্যানুয়ালি করি না। ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা করে, তার মধ্যে এই সমস্ত অবজেক্ট তৈরি করার বিভিন্ন কোড রেডি করা আছে, রিফ্লেকশন ইউজ করে, সি শার্পে রিফ্লেকশন আছে। ডিপেন্ডেন্সি ইনজেকশন সে ভেরিয়েবল নেমটা চেক করে সে তার যে লাইব্রেরি আছে সেখানে দেখে যে তার মধ্যে এই নামে কোনো ক্লাস আছে কিনা, যদি থাকে সে একটা অবজেক্ট বানায় দেয়। সিম্পল। ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যাঙ্গুলারের হার্ট বলা যায়। ভেইনের মধ্যে রক্ত যেমন প্রবাহিত হয়, ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যাঙ্গুলারে সেরকম ইউজ করা হয়। আমরা এটা প্রচুর দেখব, আমি আরো ব্যাখ্যা দিব যখন আমরা কাজ শুরু করব। সো উই আন্ডারস্ট্যান্ড দ্য ডিপেন্ডেন্সি ইনজেকশন। এবং দ্য লাস্ট থিং, কিভাবে আমরা ডিক্লেয়ার করব? এই যে একটা, এটা হচ্ছে প্যাটার্ন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস প্যাটার্ন। এখানে আমি লিখব হচ্ছে আমার ভেরিয়েবল নেমটা মাই অ্যাপ। আচ্ছা, সো আমি এখান থেকে অ্যাপ বানাইলাম, অ্যাপ ডিক্লেয়ার করলাম, বাট এমভিসি তো হইল না। আসলে যেটা করতে হবে, আমাকে একটা কন্ট্রোলার বানাইতে হবে, যে কন্ট্রোলারটা আসলে এই মডিউলের আন্ডারে। কন্ট্রোলার লেখার অনেক ওয়ে আছে। আমি বাই ডিফল্ট একবারে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে চলে যাচ্ছি, কারণ যেটা আমরা নন স্ট্যান্ডার্ড জিনিস দেখানোর আসলে কোনো মানে নাই। সো ডট
কন্ট্রোলার। ওকে, তাহলে কি হচ্ছে, একবারে আমি অ্যাপ ডিক্লেয়ার করার পরে কন্ট্রোলারটাও ডিক্লেয়ার করে ফেললাম। একটু আগে আমি একটা শব্দ বলছি, প্যাটার্ন। প্যাটার্ন মিন্স প্রথমে হচ্ছে আমি নামটা লিখব, তারপরে একটা কমা দিব, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি আমার ডিপেন্ডেন্সিগুলো ইনজেক্ট করব। রিমেম্বার দ্য ওয়ার্ড আই সাইড, ডিপেন্ডেন্সি অবজেক্টগুলো আমরা এখানে ইনজেক্ট করব। সো নাম দিলাম ধরেন ফার্স্ট controller. In this case the pattern should be this. Okay, এরপর কিছু না, এখানে ভেরিয়েবল নেম দিব, এখানে একটা ভেরিয়েবল নেম দিব, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে এমভিসিতে আমরা যখন আমাদের কোড থেকে ভিউতে কোনো ডাটা পাঠাইতে চাইতাম, আমরা ইউজ করতাম ভিউ ব্যাক। আমি দেখাইছি আই গেস। সো ভিউ ব্যাক ডট ভেরিয়েবল নেমের মধ্যে আমি যে ভ্যালুটা ভরবো, আমি যদি ভিউতে গিয়ে ভিউ ব্যাক ডট ভেরিয়েবল নেমটা দিয়ে ভ্যালুটা গেট করার চেষ্টা করি, আমরা কিন্তু পেয়ে যাই। যেহেতু আমরা এখানে এমভিসিটা ফলো করতেছি, সো এমভিসি কনসেপ্ট এখানে আমাদের জন্য রিলেভেন্ট। ইন অ্যাঙ্গুলার যদি আমরা, এটা তো কোড, একটা স্ক্রিপ্ট, ইটস এ কোড, আমাদের তৈরি করা কোড। সো আমরা আমাদের কোড থেকে যদি আমরা ভিউতে কোনো ডাটা পাঠাইতে চাই, আসলে আমাদের একটা ভিউ ব্যাগ লাগবে। ইন দিস কেস দ্য ভিউ ব্যাগ ইজ কল্ড অ্যাজ স্কোপ, দ্যাটস ইট। কি হয়, অ্যাঙ্গুলার জেএস যখন এই লেখাটা পড়া শুরু করে, সে দেখে যে আমি স্কোপ নামে একটা ভেরিয়েবল চাই। সো সে তার লাইব্রেরিটা ফাইন্ড আউট করে, খুঁজে দেখে যে স্কোপ নামে তার মধ্যে অলরেডি একটা ক্লাস আছে। সে আমাকে সেই ক্লাস থেকে একটা অবজেক্ট বানায়, সেই অবজেক্টটা এইখানে ভরে দেয়। ইটস এ ভেরিয়েবল, ইউ নিড এ ভেরিয়েবল, রাইট? নাহলে আপনি কিভাবে ভ্যালু দেখাবেন? স্কোপ ডট, বাট ভিউ ব্যাগের মধ্যে আমি এখন একটা ভ্যালু বসাইলাম। এরপর এই ভ্যালুটা আসলে আমাকে রেন্ডার করতে হবে ক্লায়েন্টে গিয়ে। এখন ক্লায়েন্টের ভিউতে, এটা তো ক্লায়েন্টের ভিউ, এখানে কি কোথাও বলা হয়েছে যে তোমার কন্ট্রোলারকে? বলা হয় নাই। সি শার্পের এমভিসি যারা একটু মনে আছে, তারা দেখছিলেন যে সি শার্প এমভিসি ফ্রেমওয়ার্ক একাই অনেক কিছু প্যাটার্ন ম্যানেজ করে। বাট যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে আছি, এত হাইলি সফিস্টিকেটেড এরকম বিল্ড জিনিস পাওয়া খুব টাফ। সো ইন আওয়ার কেস আমাদের এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে, লিখতে হবে। সো আমি এখানে এনজি কন্ট্রোলার লিখলাম, ফার্স্ট কন্ট্রোলার কপি করে এখানে পেস্ট করলাম, এবং এই লেখাটুকু আমি কাট করে ভিতরে বসাই দিলাম। তার মানে কি হলো তাইলে? ম্যাপিংটা খেয়াল করেন। সো এই ফার্স্ট কন্ট্রোলারটা একটা কন্ট্রোল ডিক্লেয়ার করছি, এই ডিভটাকে বলছি যে ভাইয়া ডিভ তুমি হচ্ছ এই কন্ট্রোলারের আন্ডারের, এবং স্কোপটা হচ্ছে এইটুকের জন্য, এই স্কোপটা। সো এই স্কোপের ভিতরে যেহেতু একটা নেম নামে আমরা ভেরিয়েবল রাখছি, এবং এখানে আমি নেম নামে রাখছি, সো অ্যাঙ্গুলার কি করে, এই নেমের এই ভ্যালুটাকে সে আসলে এখানে বসাই দিবে। আমরা একটা রান করে দেখি, অনেকক্ষণ কথা বলছি আমরা। সো রিফ্রেশ দিচ্ছি, দেখছেন চলে আসছে। এবং যদি এটি কেটে দিই, যেহেতু টু ওয়ে ডাটা বাইন্ডিং, সো ইট ওয়ার্কস। এটা একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে। সো আই রিপিট দ্য হোল থিং এগেইন। এবার বটম আপ, মানে এবার উল্টাভাবে শুরু করব। দেখেন এই যে এখানে ভিউটা আছে, এই ভিউটার জন্য আমাদের একটা কন্ট্রোলার লাগবে, কারণ আমরা ম্যানুয়ালি কোনো জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে, যেহেতু জাভাস্ক্রিপ্ট কোডিং করতেছি আমরা, উই উইল নেভার রাইট document.getElement by
আইডি বা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম আমরা ম্যানুয়ালি জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে আমরা ইনপুট ধরবো না, স্প্যান ধরবো না, নেভার। সো ইট নিডস এ কন্ট্রোলার। সো এই যে কন্ট্রোলারটা আমরা দিচ্ছি, বাট এই কন্ট্রোলারটা তো আসলে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, ইট নিডস এ মডিউল। সো সেই মডিউলের আন্ডারে ডিক্লেয়ার হয়েছে, এবং এই মডিউলটা আসলে কোন পেজে থাকবে, সো এই পুরো HTML এর জন্যই এই মডিউলটা ডিক্লেয়ার করা হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি আরেকটা কন্ট্রোলার বানাই, এবার একটু উল্টা করে করি। সো div ng controller সমান সমান সেকেন্ড কন্ট্রোলার। এখানে আমরা অন্য একটা কাজ করি, এখানে আমরা স্কোয়ার দেখাই। সো ইনপুট টাইপ নাম্বার, এখানে একটা ng মডেল n, এখানে আমরা স্প্যানের মধ্যে কি করব, আমরা n cross n. Okay, so we need second controller. So আমরা এটাকে বলে মেথড চেইনিং। সো এই যে কন্ট্রোলার লেখাটা শুরু হচ্ছে, কন্ট্রোলার লেখাটা শেষ হচ্ছে এইখানে, আমরা আবার ডট দিয়ে আরেকটা কন্ট্রোলার ডিফাইন করতে পারি। প্যাটার্ন, চেক দ্য প্যাটার্ন, স্টার ব্র্যাকেট, কমা, ফাংশন, sorry, okay, so scope এবং এখানে জাস্ট ডিফল্ট হিসেবে আমরা একটা নাম্বার দিয়ে রাখি scope.n, যেহেতু এখানে মডেল n দিছি আমরা, ইকুয়ালস টু 10। তাইলে এবার কি হবে বলেন তো, আমার সিঙ্গেল পেজের মধ্যেই একটা এই যে HTML এর মধ্যেই আমার মাই অ্যাপ মডিউল ডিক্লেয়ার করা হয়েছে, বাট এই বডির ভিতরে দুটো আলাদা ডিভের মধ্যে দুটো আলাদা কন্ট্রোলার ডিক্লেয়ার করা হয়েছে, দুটো আলাদা কন্ট্রোলারের স্কোপ আলাদা এবং তারা কাজও করে আলাদা। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি একটু R&D করি একটু আপনাদের সামনেই। নেম, sorry, not the simplicity, clarity. So আমি নেম রাখলাম। সো আপনার অদ্ভুত লাগতে পারে, দুইটাই তো নেম, বাট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। এই কন্ট্রোলারের স্কোপ হচ্ছে এইটুকু, এই কন্ট্রোলারের স্কোপ হচ্ছে এইটুকু। সো যেই ডিভের ভিতরে আমরা ডিক্লেয়ার করছি এই কন্ট্রোলার, সো এইখানকার নেম একরকম বিহেভ করবে, এইখানকার নেম অন্যরকম বিহেভ করবে। সেভ করলাম, আমি আমাদের ব্রাউজারে যাই, রিফ্রেশ ইট। সো দেখেন আওয়ার ফার্স্ট নেম ভ্যালু 10 এর স্কোয়ার হচ্ছে 100, বাট স্টিল এটা এখনো পর্যন্ত খুব অ্যামেচার লেভেলের কাজ হচ্ছে। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, আমরা একটা ক্যালকুলেটর বানাই। সো ক্যালকুলেটর বানাইতে গেলে বা অ্যাডার বানাই টু বি প্রিসাইজ। সো রাইট ক্লিক, অ্যাড, অ্যাডার, একদম আগের মতোই ng অ্যাপ। আমি ইচ্ছা করে স্ক্র্যাচ থেকে লিখতেছি জন্য আপনারা অ্যাট লিস্ট ফিলিংসটা নিতে পারেন যে কিভাবে কাজগুলো হচ্ছে আসলে। এবং এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম। সো calc angular.module .controller n সম্ভবত, yes. Okay, now we need to create a div
input type equals to number, ng model equals to num. একটা কাজ করব, span result. ওকে, এখন এইবার বলেন কি হচ্ছে আসলে। আমি এটা একটু রান দিই। কি ছিল এখানে? ও সরি, ইট ওয়াজ দ্য অ্যাডার, মাই ব্যাড। ওকে ওকে, দ্য প্রবলেম ইজ আমাদের এখন এখানে কোনো কন্ট্রোলার ডিক্লেয়ার করা হয় নাই। কন্ট্রোলার হচ্ছে copy and paste. Let's refresh the page again. What is the problem? Angular module controller, calculator controller, scope, ng controller. Let's see সে কি বলে। ডিবাগিংটা হয়ে যাচ্ছে, ক্যালক নামে সে কোনো কিছু পায় নাই। ও সরি, সিনট্যাক্স এরর। ওকে আচ্ছা, সো এইবার আমার কি দরকার আসলে, এখানে যে আমি কিছু লিখবো, 10 লেখার পর আমার আসলে একটা বাটন দরকার। বাটনে আমি ক্লিক করব, সো বাটন অ্যাড। বাট এইবার এখানে কাহিনী আছে। সো বাটনে যে আমি ক্লিক করব, আমরা তো jQuery ইউজ করব না। উই প্রমিস দ্যাট যে বাটন ডট ইফ ক্লিকড, সো হোয়াট উইল ডু অন ক্লিক। যেমন পিওর jQuery হলে আমরা এইভাবে কাজটা করতাম, সরি জাভাস্ক্রিপ্ট হলে, বাট ইন দিস কেস করব না। সো কি করব, আমরা দেখব যে আমাদের যে ডকুমেন্টেশন, সেখানে আদৌ আমার ক্লিক করার কিছু ইভেন্ট আছে কিনা। দিস ইজ দ্য স্টাইল অফ ওয়ার্ক। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আমার কি দরকার, দেন ইউ গো ফর দ্য লাইব্রেরি অ্যান্ড ফাইন্ড হোয়াট ইউ গেট। ইন বাংলা আমার দরকার হচ্ছে একটা ক্লিক ইভেন্টের মতো কিছু একটা। আমি লাইব্রেরিতে আসলাম, এরপর আমাকে দেখতে হবে যে লাইব্রেরিতে ক্লিক দিয়ে কিছু আছে কিনা। ওকে, এটার বিল্ড আমি 1. এটা নিচ্ছি। কেন এটা নিচ্ছি? কারণ আমাদের প্রজেক্টের বিল্ড অ্যাঙ্গুলার JS যে 1.3.15 ছিল, আমরা 1.4 নেই তো। এখানে আমি লিখলাম ক্লিক দিয়ে কিছু আছে। দেখেন বাম দিকে API এর মধ্যে কি আছে, ng click নামে একটা জিনিস আছে। সো আমি এখানে ক্লিক করলাম। সো ng click ডেফিনিশনটা কি বলছে, the ng click directives allows you to specify custom behavior when an age। সো এটা আমাদের দরকার। এলিমেন্ট ক্লিক করলে এটা আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব আমরা? এই যে এইভাবে ইউসেজ কি লিখছে, ng click equals to, আমরা এখানে যেটা লিখবো আর কি, এক্সাম্পল ng click এ ডিরেক্টলি ওরা এখানে ভ্যালুটা বসায় দিছে। সো আসেন আমরা লিখি ng click কই, এই যে। সো আমাদের হাতে একটা রেজাল্ট লাগবে এবং একটা নাম লাগবে। সো scope dot result equals to 0, scope dot num equals to 0. Okay, so এখানে আমরা number equals to, এখানে result plus num। বাটনে ক্লিক করলে খালি যোগ হতে থাকবে। লেটস টেস্ট ইট। F5
10, ঠিক আছে 110, সি 50, হয়েছে না? হয়েছে। বাট এই যে এখানে যে আমরা ইনলাইনে কোড করছি, এটা আসলে মোটেও ভালো কোনো অ্যাপ্রোচ না। আমাদের আসলে যদি কাস্টম বিহেভিয়ার লাগে তখন আমরা কি করব? তখন আমরা এখানে একটা এই যে স্কোপের ভিতরে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, অ্যাড। ট্যাব দিলে অটোমেটিকলি জিনিসটা চলে আসে। এইখানে আমরা যে কাজটা করছি, কাট, এই ফাংশনটা কল করলাম, scope dot result plus num। সো দেখেন এখান থেকে আমার ইনলাইন কোনো কোডিং নাই, এখান থেকে ফাংশনটা কল হয়েছে, জাস্ট ফাংশনে আসলাম, আসার পরে আমি রেজাল্ট আর নামের ভ্যালুটা ধরে যোগ করে দিলাম। সো ইন দিস কেস আমরা কিন্তু ভিউতে কি আছে আমরা কিন্তু বদার করতেছি না, মোটেও বদার করতেছি না ভিউতে কি আছে। আবার এইখানে যখন আসছি আমরা বদার করতেছি না আমাদের কোডিং এ কি আছে। সো টোটালি সেপারেশন অফ দ্য ভিউ অ্যান্ড দ্য কোডিং। AngularJS is doing the plumbing. So just do it again. 10, 20 যোগ করলে হবে 30, so it's working. Last but not the least, ধরেন আমি চাই যে একটা লিস্ট অফ এলিমেন্ট যতগুলো যোগ হয়েছে দেখাইতে। সো আমার আসলে একটা লুপিং জিনিস লাগবে, রিপিটিং জিনিস লাগবে। সো লেটস গো টু again to the library. So let's search for repeat. Yes, repeat আছে, ng repeat ক্লিক করলাম। সো ng repeat কি করতেছে, এখানে অনেক কথাবার্তা আছে, এটা কথা পড়তে ভালো লাগতেছে না। মেইন কথা হচ্ছে ইটারেটিং ওভার অবজেক্ট প্রপার্টিজ। এটা হচ্ছে গিয়া একটা একটা করে ফর লুপের কাজ করতেছে, ফর ইচ এর কাজ করতেছে। ইউসেজ ng repeat এর ভিতরে আমরা বসাই দিব। এক্সাম্পলটা আমরা একটু পরে আসি। সো উই নিড ng repeat, ইট ইজ ডান। বাট দ্য প্ল্যান ইজ, আমি আপনাদের আইডিয়াটা একটু বলি। দ্য প্ল্যান ইজ, এখানে আমি যখন যোগ করবো একটা একটা করে আমি লিস্ট দেখাবো কিসের সাথে কি যোগ হচ্ছে এবং রেজাল্টটা এখানে দেখাই দিব। সো উই নিড টু অ্যাড হিয়ার একটা স্প্যান ng repeat n in numbers। এখানে আমি এই যে এরকম n এবং স্প্যানের বাইরে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। বাট নাম্বারস মানে কি আসলে? নাম্বারস একটা অ্যারে, অ্যারেটা আমরা ডিক্লেয়ার করব এখানে। scope.numbers equals to numbers equals to, এবং এখানে আমরা একটা একটা করে নাম্বারগুলোতে অ্যাড করব। scope.numbers অ্যারেতে অ্যাড করার কোড হচ্ছে এটা ডট পুশ scope.num। সো কি হচ্ছে, আমি অ্যারেতে রাখলাম নাম্বারটাকে, এরপর এখানে যোগ করলাম, এরপর এটাকে আমি জাস্ট 0 করে দেব। Okay, the last thing, let's do it quite beautiful. Span, এটা চাইতে maybe এটা ভালো, right? Okay, so refresh it, result হচ্ছে 0। আচ্ছা এখানে একটা বিয়ার লাগবে আরেকটা। Okay, excellent. So 10, 20, এখানে একটা বিয়ার লাগবে।
10 20 সি 15 10 আর 20 আর 15 রেজাল্ট হচ্ছে 45 সো আমরা এখান থেকে কি করলাম আমরা লুপিংটা দেখলাম যদি 0 দেই অ্যাড করি 0 আবার একটা 0 1 দেই 0 দেই সো ইটস ওয়ার্কিং বাট স্টিল 0 দেখানোর কোনো দরকার নাই সো আমাদের দরকার আসলে একটা কি শো হাইড করার ওয়ে সো শো হাইড করার ওয়ে কোথায় পাবো আমরা আমি লাস্ট বার দেখাচ্ছি জিনিসটা সো শো করার জন্য কিছু আছে ng show আছে লেটস গো টু ng show তে বলছে যে my value equals to যদি কিছু হয় এটা কিছু হইলে আচ্ছা ইউসেজটা কোথায় ultimately it is taking a boolean সো এখানে যদি আমি একটা কাজ করি ng show কখন শো হবে যখন n শূন্যের চেয়ে বড় হবে সো আমি যদি 12 দেই সরি আহা 10 20 শূন্য দেখেন আসে নাই সো এভাবে আসলে আমরা কাজগুলো করতে পারি আর ডিবাগিংটা দেখানোর একটু ইচ্ছা ছিল ডিবাগিংটা একটু দেখাই দেই রাইট ক্লিক সোর্সে আসলাম এডারে আসলাম এখানে একটা ডিবাগ পয়েন্ট সেট করলাম আমরা আমাদের আবার এখানে আসলাম এই যেখানে চলে আসছি নামের ভ্যালু হচ্ছে 0 F10 দেখেন নাম্বারসের উপর যদি মাউসটা নেই 0 কিন্তু নাম্বারসের মধ্যে যোগ হইছে বাট যেহেতু এখানে লজিকে দিছি আমরা যে তুমি যখন লুপ চলবা স্প্যানটাকে যখন তুমি ঘোরাবা আস্তে আস্তে করে তখন তুমি শূন্যর চেয়ে বড় হলেই শুধু দেখাবা সো এটার জন্য দেখায় নাই সো লেটস র‍্যাপ আপ একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে স্প্যানটা যে আমরা লিখছি সো রিপিট হচ্ছে সেই এলিমেন্টটা যার মধ্যে আমরা লিখব যেহেতু স্প্যানের ভিতরে আমরা রিপিটটা লিখছি সো সে স্প্যানটাকেই ঘোরাবে একটা একটা করে ঘুরায় সে নাম্বারস থেকে খুলে খুলে ভ্যালুগুলোকে এখানে ভরবে এবং এই n এর স্কোপটা হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত যদি আপনি এখানে n লেখেন ইট উইল নট ওয়ার্ক ফর এক্সাম্পল এখানে যদি li লিখতাম এক্সাম্পল আর কি ধরেন ul এর ভিতরে আমরা li লিখতাম তাহলে কি হইতো স্প্যানের পরিবর্তে আমরা লিখব হচ্ছে li তাহলে কি হলো তাহলে li গুলো রিপিট হবে লেটস চেক ইট রিফ্রেশ 23 আচ্ছা দরকার নেই ডিবাগ করার দেখছেন li চলে আসছে আমরা 44 দেই চলে আসছে সো li রিপিট হচ্ছে যদি আমরা div রিপিট করতে চাইতাম এখানে div লিখতাম মানে the thing which you want to repeat সেটার মধ্যে আপনি এই রিপিটটাকে লিখবেন তাহলে কাজ হয়ে যাবে সো অনেক কথা বললাম নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা কিভাবে অ্যাঙ্গুলার দিয়ে আমরা সার্ভার সাইডে কোডিং করতে পারি সেটা দেখাবো আর অবশ্যই আমরা এখানে এইভাবে কোডগুলো লিখব না সো আমি জাস্ট যেটা করব রাইট ক্লিক কাট রাইট ক্লিক অ্যাড app.js এবং এখানে আমরা এই app.js টাকে নিয়ে আসব এই তো আমি আপনাদেরকে আগে দেখাইছি এই দুটোর ফলে আসলে পুরো ডোম মধ্যে পুরো কোডগুলা লোড হয়ে যায় সো এটা কোনো সমস্যা না কি জিনিস সো ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম